আর কয়েক ঘন্টা পরই তো নির্বাচন। আমরা দেখছি যে নির্বাচন নিয়ে এক ধরনের প্রস্তুতি, যদি দেখি যে একদিকে প্রস্তুতি চলছে, এর মধ্যে ব্যালট বা চলে গেছে বিভিন্ন জায়গায়, হয়তো সেখানে যারা ভোট নেবেন সে ভোটের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা তারা যাচ্ছেন। আমরা একই সাথে দেখছি যে ঢাকা শহর থেকে ছুটি পেয়ে ভোটের আগে পরে ছুটি পেয়ে অনেকেই দেশে যাচ্ছেন। পত্রপত্রিকার নানা রকম শিরোনাম আমরা দেখছি। এটি একটা দিক, কিন্তু অন্যদিকে আরেক ধরনের গুমোট এক ধরনের আবহাওয়া কেউ কেউ বলছেন যে এক ধরনের একটা অস্বস্তিকর আবহাওয়া বা এক ধরনের পরিবেশ বিরাজ করছে, যে কি হতে পারে নির্বাচনে, কোন রকম সহিংসতা আশঙ্কা আছে কিনা, এসবও কিন্তু জনগণের মধ্যে আছে। আপনি কিভাবে দেখছেন যে আগামী কাল পরশু যে নির্বাচন, সেই নির্বাচনটা কেমন হবে? প্রথমত এর আইন শৃঙ্খলার দিকটা নিয়ে একটু কথা বলুন, এবং আরো জানতে চাই যে আসলে এই নির্বাচনে ভোটাররা কিভাবে সাড়া দেবে। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে প্রধান বিষয়টা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা, একদম শুরু থেকেই যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই আপনি যে সংশয়ের কথা বলছেন নির্বাচনের পরিবেশ নিয়ে, এই মানে সেই অনুভূতিটা বা সেই মনোভাবটা বা ধারণাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে। বিশেষ করে আমি আপনাকে একটা বিষয়, গতকালকেই সংসদ ভবনের সামনেই একটা মানববন্ধন হয়েছে, সেখানে বিশিষ্ট মানে রাশেদা কে চৌধুরী, তারপরে এই শামসুল হুদা সাহেব, আরো অনেকেই ছিলেন, খুশি কবির, অনেকেই ছিলেন। তারা অধিকার নিয়ে কথা বলেন, রাইটস বডি হিসেবে পরিচিত। তারা সেখানে একটা দাবি জানিয়েছেন, সেটা হলো যে বিশেষ করে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু, নারী এবং প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর বিভিন্ন জায়গা থেকে সেই জনগোষ্ঠীর উপর নানা ধরনের হুমকির কথা তারা বলেছেন। এবং আমাদের পত্রিকা সমকালেও এই বিষয়ে একাধিক রিপোর্ট ছাপা হয়েছে এবং আমরা সম্পাদকেও লিখেছি, আজকেও এই বিষয়ে সম্পাদকেও লেখা হয়েছে। তো বিষয়টা হলো যে এই যে চট্টগ্রামে রাউজানে অনেকগুলো ঘটনা ঘটেছে, মিরসরাইতে ঘটনা ঘটেছে, এবং অনেক জায়গাতেই এই হুমকি ধামকি গুলো হচ্ছে, বিশেষ করে মাইনরিটির উপরে হচ্ছে। তো ফলে এই যে ধর্মীয় সংখ্যালঘু যারা আছে এবং জাতিগত সংখ্যালঘু যারা আছে, তারা একটা শঙ্কার মধ্যে আছেন যে ভোট তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা। সেটা এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হলো যে ধরুন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে সাধারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ অপরাধের যে মাত্রা, অপরাধের যে হার গত 17 মাসে অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। খুনের পরিমাণ বেড়েছে, নানা অপরাধ বেড়েছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো মব সন্ত্রাস, মব সহিংসতা। এবং এটা কিন্তু একদম মানে বলগাহীন ভাবে চলেছে, লাগামহীন ভাবে চলেছে। সরকারের দিক থেকে আমরা কোনো মানে ভূমিকা দেখি নাই এই মব সন্ত্রাস দ্বারা করেছে তাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ফলে এইরকম একটা সন্দেহ, শঙ্কা মানুষের মধ্যে আছে। আবার উল্টো দিকে এটাও সত্য যে যেহেতু দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, ফলে মানুষের মধ্যে একটা মানে ইচ্ছা আছে, আশা আছে মানুষের, যে ভোট দেওয়ার চেষ্টা করবে তারা সেটা। এবং সেখানে প্রধান যে প্রতিদ্বন্দ্বী দল বা জোট, মানে বিএনপি এবং জামাত এবং তার নেতৃত্বের জোট, তাদের পক্ষ থেকে মানুষকে অ্যাপ্রোচ করা হচ্ছে, মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত হচ্ছে। কিন্তু প্রশাসন যদি এখানে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে না পারে, তাহলে কিন্তু মানুষের মধ্যে যেটাকে আমরা উৎসব বলি, এই উৎসব মুখর পরিবেশটা মানে অনেকাংশে বিঘ্নিত হবে। সেটা এটা বলা যায় সেটা। জি, তপন দা আপনার কাছে আসবো, কিন্তু আসলে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে নির্বাচনের পূর্বে নানা রকম সহিংসতা আমরা আগেও দেখেছি।
অনেকে এটা বলবার চেষ্টা করছেন যে এবারে নির্বাচনী সহিংসতার পরিমাণটা কম, সেই অর্থে সেই ধরনের কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু সেই ধরনের সহিংসতার তীব্রতা বা মাত্রাটা তেমন নয়। এটি অনেকে মনে করছেন যে নির্বাচনের দিন এই পরিবেশটি বজায় থাকবে। তো আমরা এই বিষয়ে আপনি মন্তব্য। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি, এটা তুলনা করা হয়। আমি দেখেছি প্রেস সেক্রেটারি, মানে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি এই কথাটা বলেছেন। এটা খুব দুঃখজনক, কারণ উনি তুলনা করেন 14 সালের সাথে। মানে 14 সাল তো কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না। স্ট্যান্ডার্ড হতে পারে 1996 সাল, 2001 বা 2008 স্ট্যান্ডার্ড হতে পারে। সেই নির্বাচনগুলোতে কতজন নিহত হয়েছে আপনি খোঁজ দেন? 2 জন, 3 জন, 4 জনের বেশি না। এখন পর্যন্ত এখানে 17 জন নিহত হয়েছে তফসিল ঘোষণার পর। সেটা ফলে এটাতে আপনি সন্তুষ্ট হতে পারেন না। এটাতে আপনি খুব, মানে যেটাকে বলা হয় যে এক ধরনের আত্মপ্রসাদ লাভ করা, সেটা কোনো সুযোগ নেই। নিশ্চয়ই নিশ্চয়ই কর্তা ব্যক্তিরা বা সরকারের পক্ষ থেকে সবসময় তো এই ধরনের কথা বলে আমাদের জনগণকে নিশ্চিত করবার জন্য, জনগণকে শান্ত করবার জন্য অথবা প্রবোধ দেওয়ার জন্য, সেটা আমরা দেখি। আপনার কাছে আসবো, কিন্তু আসতে চাই আতিউর রহমান ঢালী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি এই ব্যস্ততার মাঝে আজকের দিনে সময় দিয়েছেন আমাকে এবং আমাদের এই চ্যানেলকে সময় দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ঢালী ভাই, আপনার পরিচয় আছে, আমরা জানি যে আপনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং রাজনীতির খুব কাছের একজন মানুষ, ঘনিষ্ঠভাবে যুক্ত একজন মানুষ। 17 বছর পর এক ধরনের নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে আওয়ামী লীগ নেই, নৌকা মার্কা নেই, একেবারে চিরায়ত যে প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ তারা নেই এই নির্বাচনে। এবং আমরা দেখেছি নির্বাচনে নতুন শক্তির উত্থান ঘটেছে। বলা হচ্ছে যে এই নির্বাচন ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে ধানের শীষের যে জয়ের আশা যতটা করছে তাদের আশা পূরণ নাও হতে পারে। মানে এটা খুব, এই একটা নির্বাচনে খুব প্রেডিক্ট করতে পারছে না মানুষজন যে আসলে নির্বাচনের জয় পরাজয়টা কিভাবে নির্ধারিত হবে। কারণ একসময় তো আমরা আওয়ামী লীগ ভার্সেস বিএনপির মধ্যেই এই দুটা দেখেছিলাম। আপনি কি মনে করেন যে আপনার দলীয় দৃষ্টিকোণ থেকে যে নির্বাচনে আপনার দল কতটা আশাবাদী, এবং সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ নিয়ে আপনাদের দলীয় এই সময় দলীয় পর্যবেক্ষণটা কি বলছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তপন ভাইকে। আসলে বলার কথা তো বলতেই হবে, কারো না কারো তো বলতেই হবে। তো আমরা বলার জন্যই বসেছি। হ্যাঁ, আমরাও চাই। অতীতে অনেক সময় দেখা গেছে আমরা বলার কথাও বলতে পারিনি, আজকে কিছুটা হলো সেই সুযোগ এসছে, সেই জন্য মন খুলেই বলবো। তপন ভাই যে কথাটা বলছে ওনার সাথে আমি একমত হয়ে বলি। 17 বছর পরে একটা ইলেকশন, মানুষ তিনটা ইলেকশনে ভোট দিতে পারে, আর এবার একটা নতুন জনগোষ্ঠী যারা প্রথমবারের মতো ভোট দিবে, যাদের জন্ম 20 বছর আগে হয়েছে, তারা আজকে ভোট দিবে। সেই ক্ষেত্রে এই ভোট নিয়ে যে উচ্ছ্বাস থাকা প্রয়োজন ছিল মানুষের, যে আকাঙ্ক্ষা থাকা দরকার ছিল, গ্রামে গঞ্জে আমাদের দেশে সাধারণত ভোট একটা উৎসবের মতো। ইলেকশনের আগ থেকে রাত ভোর মানুষ জাগে, গ্রামে গঞ্জে চায়ের দোকানে, আলোচনায়, হাটে মাঠে ঘাটে, লঞ্চে নৌকায়, একই আলোচনা বারবার ঘুরে ফিরে আসে। তো এবার আপনি দেখেন গত নির্বাচনের তফসিল ঘোষণার পরও গ্রামগঞ্জের চিত্র দেখেন, শহরের চিত্র দেখেন, নির্বাচনের কিন্তু সেই উচ্ছ্বাস মানুষের ভিতরে নাই। কোন যেন একটা আশঙ্কায় মানুষ আবর্তিত। এবং আজকেও আমার বাসায় যারা আমাকে সাহায্য করে কাজে, তারা দেশের বাড়িতে যাবে ভোট দিতে, আমাকে বলছে, আর চাচা ভোট দিতে তো যাব, ভোট কি হবে? ভোটের আছে 2 দিন, এখনো জিজ্ঞেস করে ভোট কি হবে? দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট।
সিগনিফিকেন্ট এই কারণে যে এই সরকার মানুষকে এখনো পর্যন্ত আশ্বস্ত করতে পারে নাই যে ভোটটা সঠিকভাবে হবে। এবং আমি যদি একটু উল্টিয়ে বলি যে ভোটটা সঠিকভাবে হোক, এইটা ওনারা চাচ্ছেন না। ওনারা যদি চাইতেন তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা নারী বা প্রান্তিক জনগোষ্ঠীর উপরে যে ভয় ভীতি, এগুলোকে কমে আনা একটা সরকার। এর আগেও তো আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, দেখি নাই? 96, 91, 96, 2001 আমরা দেখছি। ওই সময় তারা কি বলছে, তারা স্টেক হোল্ডারদেরকে কগনিজেন্সে নিয়েছে। এই সরকারকে আপনি দেখেন, আইন শৃঙ্খলা, নির্বাচনের পদ্ধতি, এগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের আলোচনা তারা কখনোই করে নেই। মাঝে মধ্যে চা খাইতে যাচ্ছে, হ্যাঁ, এক কাপ চা খাওয়ায় বিদায় করে দিয়েছেন। তারা একটা মানে এমন একটা 17 বছর পরে একটা ইলেকশন এই জাতির জীবনে কত বড় গুরুত্ব বহন করে, এই ইলেকশনটাকে এরা একটা গুরুত্বহীন ইলেকশনে পরিণত করেছে। শুধু আমার মনে হয় তাদের কোনো আলটিমেট উদ্দেশ্য রয়ে গেছে। এই উদ্দেশ্যেই তারা এটাকে, আপনি দেখেন 18 মাস হয়ে গেছে। আমরা সব সময় বলছি আজকে যে ডিসিএসপি যাদেরকে দিয়ে ইলেকশন করাইছে, এই বাংলাদেশে ভোট কারচুপি কারা শিখাইছে বলেন? এই 86 ইলেকশন থেকে এ পর্যন্ত তো দেখলাম, আইয়ুব খানের ফাতেমা জিন্নার ইলেকশনও দেখছি, ওইখানেও কারচুপি এই ডিসিরাই করছে। ভোট বইরে আইয়ুব খানের ওই কি বলে গোলাপ ফুল মার্কা, আর ফাতেমা জিন্নার ছিল হারিকেন মার্কা। রাত্রে শুনি, দিনের বেলা শুনি ফাতেমা জিন্না বিপুল ভোটে জয়লাভ করতেছে, আর রাত্রে রেডিওতে শুনি আইয়ুব খান বিপুল ভোটে জয়লাভ। তো এই যে সেটা পাকিস্তান টাইম থেকে আমরা লড়াইয়ের মধ্য দিয়ে যুদ্ধ করে গণতন্ত্র আনছি। আমাদের স্বাধীনতার যুদ্ধ তো ছিল না, ছিল গণতন্ত্রের লড়াই, মানুষের মৌলিক অধিকারের লড়াই, বৈষম্যের লড়াই। সেই বৈষম্যের লড়াই একসময় গিয়া স্বাধীনতার লড়াইয়ে রূপান্তরিত হয়েছে। তো যুদ্ধ করে আমাদেরকে গণতন্ত্র আনতে হয়েছে, ভোটের অধিকার আনতে হয়েছে। আজকে সেই ভোটের অধিকার নিয়ে ইউনূস সরকার ছিনিমিনি খেলছে। এবং আমি আশঙ্কিত, এখনো 2 দিন আছে ইলেকশনের দিন। কারণ আপনারা দেখেছেন এদেশের জামাত সহ অন্যান্য যারা রাজনৈতিক দল, তারা সকলেই বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কারণ বিএনপি নাইদারে মানে আলট্রা মার্কসিস্ট নর আলট্রা রাইটিস্ট পলিটিক্যাল পার্টি, মধ্যপন্থার দল বিএনপি। বিএনপি এইটাকেই মানুষ, বাংলাদেশের মানুষ পছন্দ করে। বাংলাদেশে আলট্রা মার্কসিস্ট পলিটিক্স প্র্যাকটিস হয়েছে বহু আগে, আমরা নিজেরাও করেছি। এ মানুষ এটা খায় নাই। আর জামাতকে তো 71 সালে মানুষ প্রত্যাখ্যান করেছে, 47 সালে প্রত্যাখ্যান করেছে। এরা নতুন নতুন ন্যারেটিভ বানায়। এই জামাত 48 সালে আপনার কিভাবে নির্মম ভাবে আহমদিয়াদের হত্যা করেছিল, কসাইয়ের জবাই করে আহমদিয়াদের হত্যা করেছিল। তারা কোনোদিনই জনগণের পক্ষে রাজনীতি করেনি। এবং জামাত হচ্ছে একটা স্বর্ণলতা গাছ, এটা তাদের নিজস্ব কোনো শেকড় নাই। তারা কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির, এদের ঘাড়ে চড়ে রাজনীতি করে। হ্যাঁ, বিএনপির প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকশালের পরে একটি উদারনৈতিক বহুমুখী গণতন্ত্রের একটি রাজনীতি করতে গিয়ে উনি সকলকে রাজনীতির সুবিধা দিয়েছিলেন। সেই সুবিধায় ওনারা সুবিধা হয়েছে, এক পর্যায়ে বিএনপির পার্টনার হয়েছে। মন্ত্রী পরিষদে থাকার পরে তারা বলে বিএনপির দুর্নীতির সাথে আমরা জড়িত নই। ঠিক একই কথা আপনি দেখেন 71 নভেম্বরে তাদের 2 জন মন্ত্রী পরিষদে ছিল, আব্বাস আলী খান আর ইউসুফ আলী। তাহলে যারা মন্ত্রী পরিষদে ইয়াহিয়ার মন্ত্রী পরিষদে ছিল, তারা এই গণহত্যার দায় কি এড়াইতে পারে না। মুজাহিদের নেতৃত্বে যে আলবদর বাহিনী গঠিত হয়েছিল,
সেটার নাম ছিল আধা সামরিক বাহিনী। তাহলে এই আধা সামরিক বাহিনী পাকিস্তান সেনাবাহিনী কেন গঠন করেছিল, এগুলোর জবাব জামাতকে দিতে হবে। আর এদেশের মানুষ অবিমিশ্রিত ইলেকশনে